আজকে তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন আমাদের নামটা শুনেই মনে হচ্ছে যে এটা তড়িৎ আর রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত। অর্থাৎ কোনো তড়িৎ পাঠানোর ফলে যদি রাসায়নিক বিক্রিয়া হয় দিয়ে নতুন পদার্থ উৎপন্ন হতে পারে, কিংবা কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে তড়িৎ উৎপন্ন হতে পারে। দুটোই পসিবল, যেমন তড়িৎ থেকে রসায়ন হতে পারে, আবার রসায়ন থেকেও তড়িৎ। ঠিক আছে, দুটো প্রক্রিয়ায় যদি ঘটতে থাকে তাহলে সেটা তড়িৎ রসায়ন সম্পর্কিত হবে। ঠিক এই ব্যাপারে দেখো, টেনে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম, যে তড়িৎ বিশ্লেষণ একটা চ্যাপ্টার পড়েছিলাম না। তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম না, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ পাঠাচ্ছিলাম, নির্দিষ্ট তড়িৎ দ্বারে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছিল, অর্থাৎ তড়িৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়েছিল। এখানে দেখো একটা, তার মানে আমাদের যে তড়িৎ রসায়ন যেটা আছে, অর্থাৎ তড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত যে প্রক্রিয়াগুলো ঘটে, তাহলে সেই প্রক্রিয়া যেখানে ঘটে সেই সংস্থাটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। আমরা টেনে অলরেডি পড়েছিলাম যে তড়িৎ বিশ্লেষণ কোষ, তাই তো? তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কি করা হচ্ছিল না, এই তড়িৎ বিশ্লেষ্য ধরে নিচ্ছি অ্যাসিড মিশ্রিত জল ছিল। এখানে যদি আমরা ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠানো হতো না, ব্যাটারির পজিটিভ প্রান্তটা যেখানে যুক্ত থাকতো, যে তড়িৎদ্বার সাথে যুক্ত থাকতো সেটাকে বলা হতো অ্যানোড, আর যে তড়িৎদ্বারটা নেগেটিভের সাথে যুক্ত থাকতো সেটাকে বলা হচ্ছিল ক্যাথোড, তাই তো? এবার জলে যদি তড়িৎ বিশ্লেষণ করতাম তাহলে দেখা যেত যে ক্যাটায়নটা কোন দিকে যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে, গিয়ে এখানে কি ঘটতো না, বিজারণ ঘটতো। বিজারণ ঘটে হাইড্রোজেন বেরোতো। আর হাইড্রক্সিল আয়নটা কোথায় যাচ্ছিল না, অ্যানোডে। অ্যানোডে সবসময় কি ঘটে না, জারণ ঘটে। আর ক্যাথোডে কি ঘটছিল না, বিজারণ ঘটছিল। তাহলে আলাদা নতুন পদার্থ উৎপন্ন ছিল। ব্যাটারির সাথে তড়িৎ পাঠানোর ফলে তড়িৎ দ্বারে নতুন পদার্থ, অর্থাৎ এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। সেই জন্য এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষ কিন্তু একটি তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক, যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এটা মনে রাখা দরকার যে অ্যানোডটা এখানে কিন্তু পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে অ্যানোডটাকে যুক্ত করা হয়েছে, আর ক্যাথোডটাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। এছাড়া আমরা যে বর্তমানে যে নতুন ধরনের কোষটা পড়বো সেটা হচ্ছে কি কোষ না, গ্যালভানীয় কোষ বা ড্যানিয়েল কোষ। গ্যালভানীয় কোষের কতগুলো উদাহরণ যদি দিতে পারি, সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ, নির্জল কোষ। এখানে আমি যে কোষটা নিয়েছি সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ। এটা এক ধরনের কি গ্যালভানীয় কোষ। ঠিক আছে, তাহলে গ্যালভানীয় কোষ কী জিনিস না, তড়িৎ বিশ্লেষণের ঠিক অপোজিট। তড়িৎ বিশ্লেষণ কোষে কী হচ্ছিল না, তড়িৎ বিশ্লেষণ কোষে দেখো আমরা তড়িৎ পাঠাচ্ছিলাম। আমরা কি করছিলাম, তড়িৎ পাঠিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটছিলাম। আর এখানে যেটা ঘটবে, যে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে, যেমন সুন্দর আমাদের ব্যাটারির ক্ষেত্রে কি থাকে, আমাদের যে ব্যাটারিগুলো আমরা পেন্সিল টর্চ ব্যাটারি যেগুলো নির্জল কোষ ইউজ করি, সেখানে কি থাকে না, সেখানে রাসায়নিক পদার্থগুলো ভরা থাকে। সেই রাসায়নিক পদার্থগুলো যখন বর্তনীর মাধ্যমে যুক্ত করা হয়, তখন দেখা গেছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তারা তড়িৎ উৎপন্ন করে। অর্থাৎ ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল থাকে, কেমিক্যালগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া সংগঠিত করে, এবং সংগঠিত করার মাধ্যমে তারা কি তৈরি করে, একটা কারেন্ট বা তড়িৎ তৈরি করে। তাহলে ড্যানিয়েল কোষে কী হয় না, রাসায়নিক কোষে তো আমাদের যে তড়িৎ বিশ্লেষণ যে কোষটা ছিল তার অপোজিট না, তড়িৎ বিশ্লেষণের কোষের ক্ষেত্রে কী হচ্ছিল না, সেখানে হচ্ছে তড়িৎ পাঠিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছিল, আর এখানে হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো, এই তড়িৎ বিশ্লেষণ কোষ এবং আমাদের যে ড্যানিয়েল কোষ বা আমাদের যে গ্যালভানীয় কোষ, যেটা কিনা তড়িৎ বিশ্লেষণের টোটালি অপোজিট একটা প্রক্রিয়া, ঠিক আছে, সেখানে যে সংস্থাটা কাজ করে সেই সংস্থা হচ্ছে দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্ট নেওয়া হয়। একটাকে কম্পার্টমেন্ট যেটা আছে ডান দিকে সবসময়কে ক্যাথোডে রাখা হয়, যেটা সবসময় পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। ক্যাথোড কিন্তু দেখো এখানে পজিটিভ, আগে কী ছিল ক্যাথোড, এখানে নেগেটিভ, যেটাকে ডান দিকে রাখা হয় ক্যাথোড, আর অ্যানোড সবসময় নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। ঠিক আছে, এক্ষেত্রে যে ড্যানিয়েল কোষটা নিয়েছিলাম, সেই ড্যানিয়েল কোষে কী হচ্ছে না, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে একটা জিঙ্ক রডকে ডোবানো হয়েছিল। জিঙ্ক সালফেট এখানে কী আছে, জিঙ্ক 2+ আয়ন আছে, জিঙ্ক 2+ আয়নে এখানে একটা জিঙ্ক রডকে ডোবানো হয়েছিল। আর এখানে কী হয়েছে না, এখানে হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে, অর্থাৎ Cu2+ জলীয় দ্রবণে কপার রডকে চোবানো হয়েছে। ঠিক আছে, তাহলে হওয়ার পরে দেখো, এই জিঙ্ক যে ধাতুটা আছে, জিঙ্ক ধাতু সবসময় আমাদের একটা সিরিজ যদি পড়ি তাহলে দেখব একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী একটা আছে, সেখানে যদি পড়ি না, জিঙ্ক সবসময় কী করবে না, ধাতব ধর্ম বেশি হওয়ার জন্য জিঙ্ক সবসময় ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে দ্রবণে আসার
পরিবর্তিত থাকে। এটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ কোনো একটা ধাতব বস্তুকে বা ধাতব রডকে যদি তার আয়ন বিশিষ্ট কোনো তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি চোবানো হয়, তাহলে তার মধ্যে একটা প্রবণতা থাকে, আইদার সে জারিত হবে না হলে বিজারিত হবে। অর্থাৎ জারিত হয়ে মানে কি, জিঙ্ক রডটা তার ইলেকট্রন বর্জন করবে, জিঙ্ক 2 রূপে দ্রবণে চলে আসবে। অর্থাৎ জিঙ্ক রড ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসবে। আর কপারের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ঘটে। এখানে ক্ষেত্রে দ্রবণের যে আয়নটা থাকে Cu2+ আয়ন, এ কী করবে না, অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সিইউ রূপে এই ক্যাথোডের মধ্যে জমা হবে। অর্থাৎ এখানে কি ঘটলো না, ক্যাথোডে টোটালি যেটা ঘটলো সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, আর অ্যানোডে যেটা ঘটলো সেটা হচ্ছে টোটালি জারণ প্রক্রিয়া। তাহলে ক্যাথোডে সবসময় কী ঘটে, বিজারণ, আর অ্যানোডে সবসময় জারণ। আর দেখো এখানে দুটো আমি বলেছিলাম অর্ধকোষ, এটা হচ্ছে কি অ্যানোড অর্ধকোষ, এটা হচ্ছে ক্যাথোডের অর্ধকোষ, অর্থাৎ জারণ অর্ধকোষ, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। এই দুটো কোষের মধ্যে এটা হচ্ছে ড্যানিয়েল কোষের একটা গঠন, যেটা ঠিক আছে। দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য কাকে ইউজ করা হয়েছে, লবণ সেতু একটা ইউজ করা হয়েছে। লবণ সেতু কী জিনিস না, লবণ সেতু হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট একটি নল, যেটা কি না দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এখানে কি ইউজ করা যেতে পারে, দুটো সমগতি সম্পন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ KCl ইউজ করতে পারি, যেখানে K আর Cl এর গতিবেগ প্রায় সমান। এছাড়া আমি কি ইউজ করতে পারি, KNO3 ইউজ করতে পারি, NH4NO3 একটা ইউজ করতে পারি। এই লবণ সেতুর কাজ কি না, লবণ সেতুর কাজ হচ্ছে এই দুটো যে অর্ধকোষ আছে এদের মধ্যে সংযোগ স্থাপন করে, 1 নম্বর। 2 নম্বর কাজ কি, 2 নম্বর কাজ এদের তড়িৎ প্রশমতা বজায় রাখতে সহায়তা করে। অর্থাৎ দেখো এখানে যদি হয় জিঙ্ক রডটা কী হচ্ছিলো, জিঙ্ক রডটা ক্ষয়ে জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসছিলো। তাহলে ক্রমশ আসার পর জিঙ্ক 2+ যদি চলে আসে, তাহলে এটা তো পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে। তাহলে হয়ে গেলে কি হতো, আর পুনরায় জিঙ্ক তখন আর জিঙ্ক 2+ রূপে দ্রবণে আসতে পারতো না। ঠিক একইভাবে এদিকেও দেখো Cu2+, যখন Cu2+ রূপে এখানে জমা হচ্ছিল, তাহলে এখানে নেগেটিভ আধান বেড়ে যেত। তাহলে এখানে যদি পজিটিভ আধান, এখানে যদি নেগেটিভ আধান বেড়ে যায়, তাহলে কী হতো, একটা সময় কী হতো, কোনো ধরনের এখানে ইলেকট্রনের ফ্লো ঘটতো না। তড়িৎ প্রবাহ যখন পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, তেমনি ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে হওয়া উচিত ছিল। তাহলে এইটা যদি জারণ বা বিজারণ প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইলেকট্রনের ফ্লো হওয়া উচিত ছিল না। এবং একটা সময় কী হতো, বিক্রিয়ার একটা সময় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ প্রবাহ সেটা বন্ধ হয়ে যেত। যাতে না হয় সেই জন্য এখানে কী ইউজ করা ছিল, একটা লবণ সেতু। এই লবণ সেতুর কাজ হলো এদেরকে ইলেকট্রিক্যালি নিউট্রাল, এখানে যে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছিলো বা এখানে যে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছিলো, এইগুলোকে প্রশম করে দেয়। অর্থাৎ এখানে যেমন ধরো যে কী হচ্ছিল না, জিঙ্ক 2+ রূপে ক্যাটায়ন হিসেবে চলে আসছিলো, তাহলে এখান থেকে একটা অ্যানায়ন বেরিয়ে এসে জিঙ্ক 2+কে এখানে ভেতরে ঢুকে যেত, তাহলে এটা কী হতো, ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যেত। আবার এক্ষেত্রে কী হচ্ছিল না, Cu2+ রূপে দ্রবণটা Cu2+টা কপার হিসেবে জমা ছিল, অর্থাৎ সালফেট আয়নটা এখানে বেড়ে যাচ্ছিলো। তাহলে সালফেট আয়নটাকে প্রশমিত করার জন্য ভেতর থেকে কী আসতো না, একটা ক্যাটায়ন এসে একে প্রশমিত করে দিত। অর্থাৎ ইলেকট্রিক্যালি নিউট্রালিটি বজায় রাখার জন্য কিন্তু লবণ সেতুর কাজ আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে দেখো কোনো একটা গ্যালভানীয় কোষ বা ড্যানিয়েল কোষ হওয়া মানে সেখানে দুটো অর্ধকোষ থাকে, এবং দুটো অর্ধকোষ মিশিয়ে কিন্তু একটা টোটাল একটা কোষ বানায়। তাহলে এখানে সবসময় ডান দিকে আমরা যেটাকে রাখবো সেটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ বা বিজারণের অর্ধকোষ। ক্যাথোডকে সবসময় আমরা ডান দিকে রাখবো, যেটাকে বিজারণ অর্ধকোষ বলা হচ্ছে, আর অ্যানোডকে সবসময় আমরা বাঁ দিকে রাখবো, যেটাকে বলা হচ্ছে জারণ অর্ধকোষ। ঠিক আছে, এই দুটো অর্ধকোষ মিলে কিন্তু একটা টোটাল কোষ তৈরি হয়, সেটা গ্যালভানীয় কোষ, ড্যানিয়েল, এক্ষেত্রে ড্যানিয়েল যেহেতু আছে সেটা ড্যানিয়েল কোষ। এবার আমি আগেই দেখো বলেছিলাম যে কোনো একটা ধাতব দণ্ডকে তার যদি আয়নের কোনো দ্রবণের মধ্যে যদি চোবানো হয়, তাহলে তার মধ্যে 2 ধরনের প্রবণতা দেখা দেয়। এক, ধাতব দণ্ডটা কী হতে পারে না, এই জিঙ্কের ক্ষেত্রে ধরো জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসতে পারে, আর কপারের দ্রবণের মধ্যে চোবানো হলো, তখন Cu2+টা ইলেকট্রন গ্রহণ করে কপার রূপে ওই দণ্ডের মধ্যে জমা হতে পারে। অর্থাৎ একটার ক্ষেত্রে জারণ ঘটতে পারে, একটার ক্ষেত্রে বিজারণ ঘটতে পারে। অর্থাৎ জারণ বা বিজারণের 2 ধরনের প্রবণতাই হতে পারে, এবং এই জারণ বা বিজারণের যে প্রবণতা যেটা মাপা হয়, বা একটা জারণ বিজারণের যে প্রবণতা মাপার জন্য একটা টুল ইউজ করা হয়, যেটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল হচ্ছে কোনো একটা ধাতব দণ্ড তার আয়নের মধ্যে চোবালে সে জারিত হবে না বিজারিত হবে, তার প্রবণতা যেটা দিয়ে মাপা হয় সেটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। দেখো এই ছবির মধ্যে তোমাদের আমি তড়িৎদ্বার বিভব কাকে বলে বলছি না, কোনো একটা ধাতব দণ্ডকে ওর নিজস্ব আয়ন সমন্বিত কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে সংস্পর্শে আসার ফলে যদি জারণ অথবা বিজারণ
প্রক্রিয়া সংঘটিত হয়, তাহলে বলছে এই ধাতব পৃষ্ঠ এবং দ্রবণের সংযোগস্থলে, তাহলে সংযোগস্থলে যে ডাবল লেয়ার তৈরি হয় চার্জ, ডাবল লেয়ার চার্জ অর্থাৎ দুটি বিপরীত আধানজনিত যে দ্বিস্তর গঠিত হয়, অর্থাৎ এটা নেগেটিভ এটা পজিটিভ, এদের মধ্যে যে দ্বিস্তর গঠিত হয় তার মধ্যে যে তড়িৎ বিভবটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে জিঙ্ক টু প্লাস রূপে ছিল, কিন্তু এটা নেগেটিভ গ্লাস, আর পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ডাবল লেয়ার গঠিত হলো তাদের মধ্যেকার ভেতরকার যে তড়িৎ বিভব যেটা সৃষ্টি হয় সেটাকে হচ্ছে তড়িৎদ্বার বিভব। অর্থাৎ জারিত যদি হয় তাহলে তার মধ্যে আমরা এখন থেকে কিন্তু এবার থেকে যতগুলো ইলেকট্রোড পোটেনশিয়াল ধরবো সেইগুলো হচ্ছে সব কিন্তু বিজারণ তড়িৎদ্বার বিভব, সব হচ্ছে কী হিসাবে ধরবো না বিজারণ তড়িৎদ্বার বিভব হিসাবেই ধরবো। অর্থাৎ ক্যাথোডে সবসময় কী হবে, ক্যাথোডটা সবসময় তো বিজারিত হয়, তাহলে ক্যাথোড হিসাবে যেটা ইউজ করবো তার বিজারণ বিভব সবসময় কী হবে, বেশি হবে। ক্যাথোডের বিজারণ বিভব সবসময় কী হয়, ক্যাথোডের যে ধাতব দণ্ডটি ইউজ করব ইলেকট্রোডের বিজারণ বিভব কী হবে, ইলেকট্রোডের বিজারণ বিভব সবসময় ধনাত্মক, সবসময় ধনাত্মক বা বেশি হয় বা বেশি হবে, ঠিক আছে। কারণ ক্যাথোড সবসময় কী হতে চায়, বিজারিত হতে চায়, তাহলে আর অ্যানোডে কী হতে চায়, অ্যানোডে সবসময় জারণ হতে চায়, তাহলে অ্যানোডে সবসময় বিজারণ বিভব নেগেটিভ হবে, আর অ্যানোডে সবসময় অ্যানোডে ইলেকট্রোডের বিজারণ বিভব কী হবে, বিজারণ বিভব নেগেটিভ হবে বা কম হবে, নেগেটিভ হবে বা কম হবে। এবার দেখো এই যে ক্যাথোড বা অ্যানোডে যে বিজারণ বিভবগুলো মাপলাম সেটা তো আর একক অবস্থায় মাপা যায় না। আমি যদি একটা জিঙ্ককে যে জিঙ্ক টু প্লাস রূপে চুবিয়ে দিই, তা বুঝলাম যে জিঙ্ক টু প্লাস রূপে দ্রবণের মধ্যে আসছে, কিন্তু সেটা তো পরিমাপ করতে হবে, তার যে বিজারণ বিভব তার বিভবটা যে কত সেটা পরিমাপ করার জন্য আমাদের একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নিতে হয়। দেখো ছবির মধ্যে আমি একটা হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব দেখানো হয়েছে, সেখানে কি করা হয়েছে, এটা পরীক্ষণীয় যে তড়িৎদ্বার সেটাকে মাপা হচ্ছে। পরীক্ষণীয় তড়িৎদ্বার মানে এক্ষেত্রে জিঙ্কের আমরা যদি মাপি তাহলে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে পটাবেরি, ক্যালসোডি, ম্যাগ, অ্যালু, জিঙ্ক, ঠিক আছে, তারপর FeSnPb, তারপর হাইড্রোজেন, অর্থাৎ জিঙ্কটা ওপরে আছে, অর্থাৎ উপরের দিকে যেগুলো থাকে অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরের দিকে থাকে তারা সবসময় কী হিসাবে কাজ করে না অ্যানোড, তারা ধাতব ধর্ম বেশি, অর্থাৎ তারা কী হিসাবে কাজ করবে না সবসময় অ্যানোড হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবার ওই অ্যানোডের যদি জারণ বিভব বা বিজারণ বিভব যদি আমাদের পরিমাপ করতে হয়, এবার আমরা আগেই বললাম যে এখন থেকে আমরা যেগুলো সব পরিমাপ করব সব কিন্তু বিজারণ বিভব হিসাবে আমরা পরিমাপ করব, ঠিক আছে। পরিমাপ করতে গেলে কি করব না একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে কিন্তু আমরা কোনো একটা পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভব পরিমাপ করব, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমরা যদি হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কাকে বলে যদি জানতে হয় তাহলে দেখো এই ছবির মধ্যে দিয়ে দিয়েছি যে হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কি, একটি প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্লাটিনাম পাতকে একক সক্রিয়তা সম্পন্ন H+ আয়নের দ্রবণে নিমজ্জিত করে ওই দ্রবণে 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে যদি চালনা করা হয়, দেখো টোটালটাই কিন্তু ছবির মধ্যে দেওয়া আছে, তাহলে যে তড়িৎদ্বারটা তৈরি হয় তাহলে ওই তড়িৎদ্বারটা কী হবে, হাইড্রোজেন তড়িৎদ্বার হবে বা SH বলা হচ্ছে ওটাকে, ঠিক না। SH এর ক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে সবসময় কত ধরা হয় না 0 ধরা হয়, হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে সবসময় 0 ধরা হবে, এইটা আমাদের SH এর ক্ষেত্রে মনে রাখতে হবে। এবার চলে আসি যে ড্যানিয়েল কোষ সম্পর্কেই চলে আসি, বা ক্যাথোড বা অ্যানোডের যে রিয়াকশানসগুলো সেইগুলোকে যদি আমার চিহ্নিত করতে হয় তাহলে দেখো আমরা যে ক্যাথোডে ছিল বা অ্যানোডের যে বিক্রিয়াটা ছিল, অ্যানোডের কী বিক্রিয়াটা ঘটবে না, অ্যানোডের যে বিক্রিয়াটা ঘটছে সেটা হচ্ছে জিঙ্ক কী রূপে আসছে না Zn2+ প্লাস ইলেকট্রন হিসাবে, আর ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটছে সেটা কি না Cu2+, সেই ইলেকট্রন গ্রহণ করে Cu রূপে জমা হচ্ছে। তাহলে এই দুটো যে টোটাল যে বিক্রিয়াটা সেটা হচ্ছে সেলের বিক্রিয়া, তাহলে সেলের বিক্রিয়া হচ্ছে জিঙ্ক প্লাস Cu2+, থেকে কী হচ্ছে জিঙ্ক 2+ প্লাস Cu, তাহলে জিঙ্ক থেকে Cu2+ হওয়া মানে কি জারণ, আর Cu2+ থেকে Cu হওয়া মানে কি বিজারণ। তাহলে আমরা যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড, সেই জন্য কপারটাকে আমরা ক্যাথোডে রেখেছি, আর জারণ জিঙ্ক 2+। এবার দেখো এই সেলের যে রিয়াকশানসটা দেখানো হলো এটা সেলকে রিপ্রেজেন্ট করবে কী করে না, সবসময় ক্যাথোডকে আমরা কী বলছিলাম ডান দিকে আর অ্যানোডকে সবসময় বাম দিকে রাখবো। তাহলে এখানে কী হচ্ছে জিঙ্ক থেকে কী হচ্ছে জিঙ্ক 2+, এরকম স্ল্যাশ দিয়ে দেখাবো,
বড় দাড়িটা মানে হচ্ছে দুটো আলাদা আলাদা যেহেতু কম্পার্টমেন্ট আছে এবং তাদেরকে লবণ সূত্রে যুক্ত করা হয়েছে, সেজন্য দুটো বড় এরকম দাড়ি দিতে হয়। দিয়ে তারপর কি হয় না Cu2+ থেকে Cu, এইটা হচ্ছে কি সেলের রিপ্রেজেন্টেশন। সবসময় ক্যাথোডকে দেখো আমি কিন্তু ডান দিকে রেখেছি অ্যাজ এ বিজারণ হিসাবে, আর অ্যানোডকে কিন্তু জারণ হিসাবে আমরা বাম দিকেই রেখেছি। এবার কোনটাকে ক্যাথোড সিলেক্ট করব বা কোনটাকে আমরা অ্যানোড হিসাবে সিলেক্ট করব, সেইটা জানার জন্য আমাদের কি জানতে হবে না একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি একটু আগেই বললাম যেটা আছে, দেখো ছবির মধ্যে দিয়ে দিয়েছি, পটা, বেরি, ক্যাল, সোডি, ম্যাগ, অ্যালু, জিঙ্ক, Fe, SN, Pb, হাইড্রোজেন, কপার, মাসি, গো। অর্থাৎ ওপরের দিকে যেগুলো আছে তো পটা, বেরি, ক্যাল, সোডি, এদের দেখো যে বিজারণ বিভবগুলো আছে নেগেটিভ, অর্থাৎ এটা কি বিজারিত হতে চায় না। বিজারণ বিভব নেগেটিভ হওয়া মানে কি এরা সহজে বিজারিত হতে চায় না। আবার নিচের দিকে দেখো যে বিজারণ বিভবগুলো আছে সেগুলো পজিটিভ, অর্থাৎ এরা সহজেই বিজারিত হতে চায়। তাহলে যেগুলো যত বেশি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যত বেশি তার বিজারণ বিভব, তাকে আমরা সবসময় কোথায় ইউজ করবো না অ্যাজ এ ক্যাথোড। আমার যদি দুটো ইলেকট্রোড দিয়ে দেয়, দিয়ে বললো কোনটাকে ক্যাথোড বা কোনটাকে অ্যানোড হিসাবে ইউজ করার ফলে আমরা তড়িৎ পেতে পারি, তাহলে আমাদের প্রথমেই সিলেক্ট করে দেখে নিতে হবে যে কোনটার বিজারণ বিভব বেশি। তাহলে যেটার বিজারণ বিভব বেশি হবে তাকে সবসময় আমরা কোথায় ইউজ করবো না অ্যাজ এ ক্যাথোড হিসাবে, আর যেটার বিজারণ বিভব কম হবে তাকে আমরা সবসময় কোথায় ইউজ করব অ্যাজ এ অ্যানোড হিসাবে। এবার দেখো এই তড়িৎদ্বারটার ক্ষেত্রে আমার ধরে নিলাম কপারের যে ইলেকট্রোড নট হিসাবে মানে হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব E1 দেওয়া আছে, এটা কিন্তু বিজারণ বিভব। তড়িৎদ্বার বিভব দেওয়া মানে এখন থেকে বুঝে নিতে হবে যে সব বিজারণ বিভব হিসেবে দেওয়া আছে। আর অ্যানোডের ক্ষেত্রে এর বিজারণ বিভব কত দেওয়া আছে না E2 দেওয়া আছে। তাহলে টোটাল সেলের যে বিজারণ বিভব হবে সেটা কি হয় না টোটাল সেলের যে স্ট্যান্ডার্ড মানে নট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায়, ঠিক আছে। তাহলে বিজারণ বিভব কত হবে না ই রাইট মাইনাস ই লেফট। রাইট মানে কোনটা, রাইট মানে কিন্তু ক্যাথোড, তাহলে E01 মাইনাস E02 সবসময় এগুলো কিন্তু সব বিজারণ বিভব হিসেবে দেওয়া আছে। এটা ক্যাথোডের বিজারণ বিভব, এটা হচ্ছে অ্যানোডের বিজারণ বিভব, অর্থাৎ E01 মাইনাস E02 সবসময় এটা হবে, অর্থাৎ ই রাইট E0 রাইট মাইনাস E0 লেফট। এটা হচ্ছে E0 সেলের বিজারণ বিভব, অর্থাৎ যেটা কিনা একটা প্রমাণ অবস্থা। নট মানে হচ্ছে এখানে প্রমাণ অবস্থায় বোঝাচ্ছে, এবং প্রমাণ অবস্থায় এই নট ভ্যালুগুলো সবসময় একটা আমাদের মানে একটা ছকের মধ্যে দেওয়া থাকে, যে ছকটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলা হচ্ছে। অর্থাৎ এবার দেখো আমাদের যে ইনট ভ্যালুগুলো এখানে ইউজ করা ছিল সেগুলো আমি কি বলেছিলাম না প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কী হবে, দেখো এখানে আমরা যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে 1M ZnSO4 বা জিঙ্কের একটা দ্রবণ, যেখানে জিঙ্ক রডকে চোবানো হচ্ছিলো। তাহলে এটা একটা প্রমাণ অবস্থায় ছিল। তাহলে প্রমাণ তড়িৎদ্বারের সংজ্ঞা দেখো দিয়ে দিয়েছি তোমাদের, কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি অর্থাৎ জিঙ্ক 2+ এখানে উপাদানগুলি যদি একক অবস্থায় থাকে এবং তাদের উষ্ণতা অর্থাৎ 1M অবস্থায় আছে এবং তাদের উষ্ণতা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে, তাহলে ওই যে তড়িৎদ্বার আছে তার যে তড়িৎদ্বার বিভব, এখানে বিভব বলতে কিন্তু সবসময় রিডাকশন পোটেনশিয়ালকেই ধরা হবে, তার যে তড়িৎদ্বার বিভব সেই তড়িৎদ্বার বিভবকে কী বলা হচ্ছে তা প্রমাণ তড়িৎদ্বার বিভব। আর অ্যানোডের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব এদের ক্ষেত্রে কত হয় না নেগেটিভ হয়, আর ক্যাথোড যেহেতু সবসময় বিজারিতই হতে চায় সুতরাং এর ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ বিজারণ বিভব সবসময় পজিটিভ।